কি আজকে এত বেলা হতে চললো কিন্তু সবাই এখনো পর্যন্ত এলো না। এই সব হলো কুড়েমির লক্ষণ মহারাজ। আপনি একদিন যারা যারা দেরি করছে তাদের চাপকে দেবে, সব সিধে হয়ে যাবে। আর বলবেন না মহারাজ, আজকে গিন্নি কাঁচা লঙ্কা দিয়ে কুচো চিংড়ির ঝালটা যা বানিয়েছিল না, খেতে খেতে দেরি হয়ে গেল। গোলগাপ্পি দেওয়ার আর জায়গা পাও না না? বিশ্বাস করুন, সত্যি খুব ভালো রান্না করেছি। সব সিধে হয়ে যাবে। আর বলবেন না মহারাজ, আজকে গিন্নি কাঁচা লঙ্কা দিয়ে কুচো চিংড়ির ঝালটা যা বানিয়েছিল না, খেতে খেতে দেরি হয়ে গেল। গোলগাপ্পি দেওয়ার আর জায়গা পাও না না? বিশ্বাস করুন, সত্যি খুব ভালো রান্না করেছিল গিন্নি, তাই আবার আরেক হাঁড়ি ভাত চড়াতে বললাম। আর সেটা খেয়ে আসতেই তো দেরি হয়ে গেল। আরো এক হাঁড়ি? মহারাজ কিছু মনে করবেন না, এই পাঠশালা বন্ধ করে সব গুছিয়ে তাপে এলাম। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত মহারাজ। প্রভাত আজকে আর শুনেই। তোমরা সবাই এত কুঁড়ে হয়ে গেছো যে কি বলবো। মহারাজ, এই কুড়েমির আসল কারণ হচ্ছে চর্বি। কথায় আছে, যত বেশি চর্বি তত তাড়াতাড়ি মরবি। আপনি কি বলতে চাইছেন মন্ত্রী মশাই, যে আমি তাড়াতাড়ি মরে যাব আর আপনি মজা দেখবেন? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি ব্যাপার হয়ে গেল। গোপালের একদম মোক্ষম জায়গায় আঘাত লেগেছে, যাকে বলে ওই আঁতে ঘা। তুমি বেশি কথা বলো না বৈদ্য, ছুঁচ করে চালুনির বিচার। হ্যাঁ, বৈদ্য তো দেরি করেই এসেছে। আমার মনে হয় প্রত্যেককে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার যাতে তারা একটু চনমনে হয়ে ওঠে। হ্যাঁ মহারাজ, তাহলে আগামীকাল থেকেই শুরু হোক ব্যায়াম আর অস্ত্র শিক্ষা। হ্যাঁ, কুঁড়ে থাকলে রাজ্যের কোনো বিপদ আপদেই সভাসদেরা কাজে আসবে না। ঠিক বলেছেন মহারাজ। তাহলে আর দেরি কেন, চলো সবাই এখনই আমরা মাঠে যাই। এই তো মহারাজ ভরপেট খেয়ে এলাম, এখনই মাঠে? ও সব অজুহাত দিয়ে লাভ নেই, চলো চলো চলো। এবার সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। এ কি, গোপাল কোথায়? মহারাজ, গোপাল আপনার পিছনে দাঁড়িয়ে আছে, চুপি চুপি। এই গোপাল, যাও যাও, মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াও। এই চাঁদি ফাটা রোদে কেন মহারাজ সুস্থ শরীরকে ব্যস্ত করছেন? এসব বাজে কথা শুনতে চাই না। শুয়ে বসে থেকে শরীরের কি অবস্থা করেছো? শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তুমি যাবে না, তোমাকে এক্ষুনি বরখাস্ত করবো। কি জ্বালা! যেখানে আমার সব কাজ বুদ্ধি দিয়েই হয়ে যায়, সেখানে গায়ের জোরের কি দরকার? হ্যাঁ, এই গোপাল, আমি 1 থেকে 3 অব্দি গুনবো, তারপরে সবাই এই মাঠের ধার বরাবর 5 বার পাক দিয়ে দৌড়বে। ঠিক আছে মহারাজ, আমি প্রস্তুত। আমি রোগা পটকা আছি, কোনো সমস্যাই হবে না। হয়ে গেল। সবাই প্রস্তুত? 1, 2, 3। কি হলো গোপাল, দৌড়াও দৌড়াও। মহারাজ, এর থেকে বেশি জোরে পারবো না। আই, কে আছো? একটা কঞ্চি দাও। এই সেরেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ব্যাটার এবার চর্বি কমবে। কি হলো গোপাল, হ্যাঁ হয়ে গেল? হ্যাঁ? এই উল্টে উঠি, আমাদের দাদু উল্টে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। চল চল গিয়ে দেখি। উফ, চেহারার কি অবস্থা বানিয়েছো গোপাল, হ্যাঁ? এতটুকু দৌড়তে গেলেই চিটপটাং। তাড়িয়ে দিন মহারাজ, এরকম বেঢপ চেহারা সভাসদকে আমাদের দরকার নেই। না না, তা বললে হবে নাকি গোপাল, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, কালকে আবার মাঠেই দেখা হবে। এই দাদু বাড়ি চলো। ওরে বাবারে! আরে ধুর ছাতার মাথা, তখন থেকে জল খেয়েই চলেছ। কি হয়েছে সেটা বলবে তো? শরীর চর্চা হয়েছে, শক্তি খরচা হয়েছে, আর পারছি না। উফ, বাপরে বাপ,
কি পায়ে ব্যথা। এই জন্যেই আমি বলি বাপু, একটু বপুটাও নড়াও, কিন্তু কার কথা কে শোনে? ওরে বাবা, অকারণে সুস্থ শরীর ব্যস্ত করবো কেন বলো তো? বেশি নড়াচড়া করলেই আয়ু কমে যায়। তোমার এই বাজে কথা কোন শাস্ত্রে লেখা আছে শুনি? শাস্ত্রে কেন যাব, বাস্তবে জলজ্যান্ত উদাহরণ আছে। আমি মানতে পারছি না। হুম, মানতে পারছি না বললে তো হবে না, তোমাকে মানতেই হবে। বেশ, প্রমাণ করো। আমি যদি তোমাকে প্রমাণ করে দিতে পারি, তাহলে আজ থেকে বাড়ির বাজার দোকান করার দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। দিদা, তুমি তো ফেঁসে যাবে, দাদুর সঙ্গে বাজি লড়বে না। এই বাদ দে তো, তোর দাদু আগে প্রমাণ করুক যে বেশি নড়াচড়া করলে বয়স কমে। হ্যাঁ তাহলে বাজি? হ্যাঁ, বাজি। আচ্ছা ঠিক আছে, বেশ। তুমি তুমি একটা পশুর নাম বলো তো, যারা খুব তাড়াতাড়ি দৌড়য়। ঘোড়া, হরিণ, চিতাবাঘ আরো আছে। আচ্ছা, এবার সবচেয়ে আস্তে আস্তে কোন পশু চলে, এরকম একটা পশুর উদাহরণ দাও। কেন কচ্ছপ? এই তো পেয়ে গেছে উত্তর। এবার তুমি বলো তো, কচ্ছপ কত বছর বাঁচে, আর ঘোড়া, হরিণ, চিতাবাঘ এরা কত বছর বাঁচে? চিতাবাঘ, ঘোড়া কেউই 30 বছরের বেশি বাঁচে না, কিন্তু কচ্ছপ 300 বছরও বেঁচে থাকে। হেরেছে, হেরেছে, আমার বউ হেরেছে। উফ, জীবনের কত বড় চাপ নেমে গেল। হ্যাঁ, এই তুমি আমাকে এভাবে হারালে? তখনই বললাম দাদুর সঙ্গে বাজি লড়তে যেও না। নাও, এবার খেলা সামলাও। আরো ভালো করে মালিশ কর। আজকে ছোটাছুটি করে পা দুটো বেশ ব্যথা ব্যথা করছে। কালকে তো আবার অন্য পরীক্ষা। আরে আমার হালকা চেহারা আছে, সব সামলে নেব। কালকে তো অস্ত্র চালনা হবে, কালকে আমি কাঁপিয়ে দেব। কাঁপাতে তো হবেই মন্ত্রী মশাই। আমরা আপনার শরীরে এমন ঘষা মাজা করে দেব না, মনে হবে আপনি না একটা জলযন্ত্র অস্ত্র, অস্ত্র চালনা করতে যাচ্ছে। বাস এই তো চাই। বাবারে, আস্তে আস্তে। আরে বাবা, আপনার তো ইস্পাতের শরীর, ভাঙবে তবু মচকাবে না। চিন্তা করছেন কেন? ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। আরে আরে আরে, তোরা আমার কথাটার সাথে করছিসটা কি? মানুষটা মরে যাবে তো। চিন্তা করো না গিন্নি। বাবা, ওরা বলেছে আমার ইস্পাতের শরীর, ভাঙবে তবু মচকাবে না। একবার এই বুড়ো বয়সে হাত পা ভাঙলে কি সামলাবে শুনি? মন্ত্রীমশাই, আমাদের বকশিসটা দিয়ে দিন, আমরা কেটে পড়ি। বাবারে বাবা, দিচ্ছি। এনে এত খাটানোর পরে এতেই এখন খুশি থাক। হ্যাঁ, এবার তোমাদের সকলকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে। উফ, রোজ রোজ কি জ্বালাতনে পড়েছি, বাপরে বাপ। বাবা মা কাউকে ডাকার দরকার নেই, ভালো না লাগলে রাজসভা চাকরি ছেড়ে চলে যাও। মহারাজ, এটা তো উচিত নয়। যে যেটাই পারদর্শী তাকে সেটাই করতে দিন না। একটা বাঁদরকে যদি আপনি বলেন শিকার করে মাংস খেয়ে দেখা, সে কি পারবে মহারাজ? মহারাজ, গোপাল একটু বেশি কথা বলছে, ওকে আপনি বের করে দিন। আমি তোমার কথায় গলবো না গোপাল, তোমাদের সবাইকে এখন অস্ত্র শিক্ষা শিখতেই হবে। কর্তার ইচ্ছায় কর্ম, এখন তো আমার আর কিছুই বলার নেই। তাহলে আর দেরি কেন, তোমরা সবাই একটা করে ঢাল আর একটা করে তলোয়ার তুলে নাও। সেনাপতি, বলুন মহারাজ। তুমি সকলকে অস্ত্র শিক্ষা দেবে, তলোয়ার চালানো শেখাবে। এক এক করে প্রত্যেকে তোমার কাছে যাবে, আর এক এক করে তুমি সবাইকে তলোয়ার চালানো শেখাবে। আচ্ছা মহারাজ, তাহলে ওই সবার প্রথমে চলে আসুন মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি প্রস্তুত। আমার শরীর ইস্পাতের মতো, ভাঙবো তবু মচকাবো না।
কি কেমন দিলাম? অত সহজ নয় সেনাপতি। আমি মন্ত্রী এমনি এমনি হইনি, আগে অস্ত্র শিক্ষা শিখে তবে মন্ত্রী হয়েছি। এটা কি হলো? হ্যাঁ, আপনি অস্ত্র শিক্ষায় পারদর্শী, কিন্তু আরো বিচক্ষণ হতে হবে। কারণ আজকে এই পাগড়ির জায়গায় আমি যদি তলোয়ার আপনার গলার দিকে চালাতাম, তাহলে কিন্তু আপনার এই ভবলীলা এখানেই সাঙ্গ হয়ে যেত। ঠিক আছে ঠিক আছে, মনে রাখবো। এবার বাকিদের তো ডাকো। হ্যাঁ, এরপরে তলোয়ার চালানো শিখতে আসবে গোপাল। গোপাল দাদু, গোপাল দাদু। বাবা বাবা বাবা, গোপাল তুমি আবার দলবল নিয়ে এসেছো। দেখি তোমার কত দম। গোপাল, তুমি প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত। ওরে বাবারে, এ তো ভয়ানক চাপের কাজ, আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। সামলাও গোপাল। না, আমাকে অন্য রাস্তা দেখতে হবে। সেনাপতি, মহারাজের দিব্যি, তুমি আমার দিকে তলোয়ার ঢাল বাড়াবে না। এই এই, এটা কি হলো? সত্যি তো, এটা কি হলো? গেল 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 গেল, দুটিটা খুলে গেল গো। দেব নাকি এবার কুচ করে কেটে? জিতে গেছি, জিতে গেছি। এটা কি হলো? শত্রুপক্ষ কখনো কারো দিব্যি শুনবে না। আর সেনাপতি, তুমি কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? আমি কি করব মহারাজ, গোপাল যে আপনার দিব্যি দিয়ে দিল। গোপাল বেটা খুব চালাক। তাহলে এখন উপায়? ওসব গোপাল তোমাকে বোকা বানাবার জন্য করেছে। তুমি ধুতি ঠিক করে আবার লড়াই চালিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। কিরে ন্যাপলা, তোদের দিদা আমার জন্য কি রান্না করে পাঠিয়েছে রে? এই তো ভাত, আলু সেদ্ধ, এই পুঁই শাকের ঝোল আর রুই মাছের ঝাল। আর তোদের যে তোষক, বিছানার চাদর আনতে বলেছিলাম, এনেছিস তো? ওই তো দাদু, কুটির গুলটে আর বাকিরা সবাই ধরাধরি করে নিয়ে আসছে। ব্যাস, তাহলে তার কোনো চিন্তা নেই। খেয়ে একটা জব্বর ঘুম দেব, কারণ এখানে যা রঙ্গ দেখছি তাতে বিকেল হয়ে যাবে। তলোয়ার শিক্ষা আজকের মতন এটুকুই থাক। এবার শুরু হবে বল্লম শিক্ষা। সবাই আবার আগের মতন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। আহ, তোদের দিদা পুঁই শাকটা কিন্তু বেশ জব্বর বানিয়েছে। তোদের দিদার হাতের রান্নার কোনো তুলনাই নেই। আহা, কি স্বাদ! এ কি, গোপাল আবার কোথায় গেল? এই তো মহারাজ, আমি এখানে ওই পুঁইয়ের ঝোল আর রুইয়ের ছাল দিয়ে ভাত খাচ্ছি। এসব কি মাঠের মধ্যে খাওয়া? আরে শরীরটাকে তো রাখতে হবে। তাড়াতাড়ি খেয়ে এইদিকে এসো। আসছি আসছি আসছি। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে বল্লম নিয়ে তেড়ে যেতে হয়। দেখান মহারাজ। এ তো খুবই সোজা মহারাজ। ঠিক আছে, তাহলে বল্লম নিয়ে তেড়ে যাও দেখি। দিন, আপনার হাতের বল্লমটাই দিন। আরে আরে, গোপাল তো মাঠ থেকেই চলে গেল। আমি ডেকে আনছি মহারাজ। আরে আরে, ও গোপাল, গোপাল, মহারাজ ডাকছেন, থামো থামো। মহারাজ বলেছেন বল্লম নিয়ে তেড়ে যেতে, তেড়ে গিয়ে আবার ফিরে আসতে তো উনি বলেননি। আরে, এ তো মহা মুশকিল। উনি এক্ষুনি তোমাকে মাঠে ফিরতে বললেন। সেটা আপনাকে বলতে পারে সেনাপতি, আমাকে তো বলেনি। আমি চললাম। বাবারে বাবা, কি ঝক্কি! অনেক বুদ্ধি করে মাঠ থেকে খাটে চলে এসেছি। আমি আর উঠছি না। এ কি বলি, তোমাদের তো এখন অস্ত্র শিক্ষা নেওয়ার কথা। হ্যাঁ, তোমার বলা নেই, কোয়া নেই, অমনি বাড়ি চলে এলে। আরে বাবা, ওইসব অস্ত্র শিক্ষা মানেই সুস্থ শরীরকে ব্যস্ত করা, অসহ্য খাটনি, অযথা কষ্ট। কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, তোমায় আমি আগেও বুঝিয়েছি, যেখানে বুদ্ধি কথা বলে সেখানে দেহের শক্তি নীরব দর্শক গিন্নি।
আরে বাবা, সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজ তো ভালোর জন্য সবাইকে অস্ত্র শিক্ষা দেওয়ার চেষ্টা করছে না? আরে বাবা, যার যা কাজ তাকে সেটা করালেই পারে। মহারাজ তো সেটা বুঝতেই চাইছেন না। আমি এখন ঘুমো। দরজা খোলো গোপাল, দরজা খোলো। গোপাল, গোপাল দরজা খোলো বলছি। ব্যাস হয়ে গেল। একটু শান্তিতে ঘুমাবো তার জো নেই। দরজা খোলো গোপাল। বলুন মহারাজ। তুমি কি পেয়েছোটা কি গোপাল? রাজসভায় দেরি করে আসবে, তারপর অস্ত্র শিক্ষার সময় ফাঁকিবাজি দেবে, এভাবে তো আর তোমাকে মনে হচ্ছে রাজসভায় রাখা যাবে না। মহারাজ, গোপাল তো মুখের কথার লোক নয়, ওকে তাড়িয়ে দিই। কেন মহারাজ? আমি কি এমন মহাপাপ করেছি যে আমাকে তাড়িয়ে দেবেন? এই যে আমার কথা শুনছো না, এটাই তোমার অপরাধ। অপরাধ নেবেন না মহারাজ। পণ্ডিতের দায়িত্ব পুজো করা, সভাকবির দায়িত্ব কবিতা বলা, সাহিত্য চর্চা করা, আর আমার দায়িত্ব হাসি মজা করে আপনার মন ভালো রাখা। কিন্তু আপনি আমাকে জোর করে যুদ্ধের ময়দানে ঠেলে দিতে চাইছেন। এটা আমার ইচ্ছে। আমিও তো মহারাজ ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারি। চোখ বন্ধ করে লক্ষ্য ভেদ করতে পারি, শুধু বুদ্ধি দিয়ে। আরে বাহ, এত বড় কথা! তাহলে মহারাজ, ওকে বলুন পরীক্ষা দিতে। কি পরীক্ষা? আমি একটা ঘরে বর্ম পরে দাঁড়িয়ে থাকবো। তোমার হাতে অস্ত্র দেব, আমার মাথায় একটা আপেল থাকতে হবে, আর তুমি কিভাবে আমার মাথা থেকে ওই আপেল ফেলতে পারো দেখব। এ তো খুবই সোজা। কি গোপাল, তাহলে লড়বে নাকি বাজি? হ্যাঁ, লড়তে রাজি আছি। তাহলে আজ রাতেই হয়ে যাক পরীক্ষা। যদি এই পরীক্ষায় উতরে গেলে তো ভালো, নইলে তোমার চাকরিটা গেল। গোপাল, তুমি পারবে তো? সে দেখাই যাবে। আজ রাতে তাহলে রাজবাড়িতে দেখা হচ্ছে। যদি আমি এই পরীক্ষায় বিফল হই, তাহলে আমার চাকরি আপনি কেড়ে নেবেন। আর যদি সফল হই, তাহলে মন্ত্রী মশাইকে শাস্তি দেবেন। আমি নিজে সারা কৃষ্ণনগরে নাক্ষত দেব। বেশ, দেখা যাক। কি মন্ত্রীমশাই, ব্যবস্থা সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, এবার শুধু গোপালের পরীক্ষার পালা। আমি তাহলে বাইরে গেলাম, গোপালকে পাঠিয়ে দিচ্ছি। এবার যাও গোপাল, ঘরের ভিতরে যাও, দেখি তুমি কি করে মন্ত্রীর মাথা থেকে আপেল ফেলতে পারো। আপনি তো শুধু আমার চোখ ঢেকেছেন, আমার নাক, মুখ, কানও ঢেকে দিন, যাতে ঘ্রাণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়েরও সাহায্য না নিতে পারি। বেশ, তাহলে তাই হোক। আয়, কে আছো? গোপালের মুখ, নাক আর কান ঢাকো। যথা আজ্ঞা মহারাজ। একটু একটু মোটা কাপড় দিয়ে নাক মুখ ঢাকো, হ্যাঁ, যাতে সেভাবে আপেলের গন্ধ না পাই। বেশ বেশ। যাও গোপাল। গোপাল, এবার তোমার চাকরি গেল। এবার তুমি কি করবে? কি করবে? দৌড় ঝাঁপে ফাঁকিবাজি? হ্যাঁ? গেল 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 গেল, আপেল পড়ে গেল। আপেল পড়ে গেল? মহারাজ, এর মধ্যেই গোপাল আপেল ফেলে দিয়েছে। ঘরের ভেতরে চলো। কি ওরে বাবা, কি ঝাঁজ! ওরে বাবা! কি মহারাজ, দেখলেন তো গোপালের চমক? অস্ত্র ছাড়াই আপেল ফেলে দিলাম। কি, এটা তো তুমি নীতি বিরুদ্ধ কাজ করেছো। সারা ঘরে নস্যি ছড়িয়ে দিয়েছো। মহারাজ, হাঁটতে গিয়ে আপেল পড়ে গেছে। এবার সারা কৃষ্ণনগরে নাক্ষত দিতে হবে। সত্যি সত্যি গোপাল, বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার। আমার নাম গোপাল ভাঁড়,
একটা কথা মনে রাখবেন, কেউটে সাপের লেজে পা দেবেন না, আর গোপালের কাজে বাধা দেবেন না। যে কাজ বুদ্ধি দিয়ে করা যায় তার কাছে শক্তি ছোট্ট শিশু মাত্র। সত্যি গোপাল, আজ তুমি সেটাই প্রমাণ করে দিলে। আর আজ থেকে তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে খাটাবো না। তুমি খাও দাও, ভুড়ি বানাও। যার যা কাজ সে তাই করবে। যেমন এখন মন্ত্রী মশাই নাক্ষত দেবেন। হ্যাঁ, ভুল করে বাজি ধরে ফেলেছি, এখন নিজেই চাপে পড়ে গেলাম। তাহলে আর দেরি কেন? নাক্ষত এখন থেকেই শুরু হোক। কৃষ্ণনগরের রাস্তা শেষ হতে হতে সকাল হয়ে যাবে। দূর দূর, হঠাৎ করে কেন যে এত চুল ঝরছে বুঝতেই পারছি না। কতদিন হয়ে গেল চুল ওঠা আর থামছেই না। না, এমন হতে থাকলে তো মাথায় টাক পড়ে যাবে। না না না, আজ রাজবৈদ্যের কাছে পরামর্শ নিতে হবে। কি ব্যাপার মহারাজ, আজ আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? জীবনে বড় দুঃখ গোপাল, মন মেজাজ একদম ভালো নেই। সে কি, কি হয়েছে মহারাজ? গোপাল থাকতে দুঃখ কিসের? আর বলো না, মাথার চুলগুলো আজকাল ঝড়ে পড়া পাতার মতো পটপট করে ঝরে যাচ্ছে। আমি তো জানি কেন এমন হচ্ছে, কিন্তু এখনই মুখ খুললে চলবে না। আর একটু বেশি বিপদ বাড়লে তখন মাঠে নামবো। তাই বলুন। এ তো খুব ছোট ব্যাপার। চুল ঝরলে টাক পড়বে, আর সেটা পড়া কত ভালো জানেন? কথায় আছে, যত বড় টাক তত বেশি টাকা। তুমি চুপ করো তো বাপু। যদি টাক থাকলেই টাকা হতো, তাহলে তোমার টাকা কোথায়? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তাই না তাই, মহারাজের ঝরছে চুল, চিন্তার ভাঁজ মাথায়। গোপাল যতই চেষ্টা করুক, চিড়ে ভিজবে না কথায়। তোমরা সকলে থামো তো দেখি। ও রাজবৈদ্য, তুমি এর কিছু উপায় বলো। আগে মহারাজ, অনেক সময় দেহে ওই লৌহের পরিমাণ কমে গেলে এমন চুল ঝরে। আপনি বরং পালং শাক, ওই কিশমিশ, কলা ও আরো কিছু ফল আমি বলে দিচ্ছি, সেগুলো বেশি করে খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে তাই করে দেখি। ও রাজবৈদ্য, তোমার কথা মতো শাক পাতা ফলমূল সবই তো খেলাম, চুল ঝরা বন্ধ তো হলোই না। তো জানতামই এমন হবে। কিন্তু মহারাজ, এমনটা তো হওয়ার কথা নয়। কিন্তু হচ্ছে তো। আরে আমার সাধের চুল, কোথায় চলে গেলি সব? এর জন্য তুমি দায়ী। তুমি এর জন্য শাস্তি পাবে বৈদ্য। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, এমনটা হবে এ তো আমি ভাবতেই পারিনি। কিছু মনে করবেন না মহারাজ, ছোট মুখে বড় কথা বলছি। কিন্তু সত্যি এখানে রাজবৈদ্যর কোনো দোষ নেই। ওকে শাস্তি দেওয়াটা ঠিক হবে না মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা দেখেছেন? আপনার মুখের উপর কথা বলছে। তা বলি, তুমি যখন এতই বোঝো, তাহলে নিজেই একটা আস্ত লোহা খেয়ে দেখো না, তোমার মাথায় চুল গজাচ্ছে কিনা। ঠিকই আছে, এসব মূর্খের মতো কথা কেবল আপনার থেকেই আশা করা যায় মন্ত্রী মশাই। মহারাজ, আপনি বিচক্ষণ মানুষ। আমার শুধু অনুরোধ, আরেকবার ভেবে দেখবেন। ঠিক আছে, রাজবৈদ্যকে আমি শাস্তি দেব না, কিন্তু সকলের জন্য আমার একটা ঘোষণা আছে। কি ঘোষণা? আমার এই কঠিন সমস্যা যে দূর করে দিতে পারবে, তাকে আমি বিশেষ পুরস্কারে ভূষিত করব। এই তো পেয়েছি, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা চলবে না।
এবারের সমস্যাটা সত্যি বেশ কঠিন। কি করলে যে মহারাজের চুল পড়া বন্ধ হবে সেই উপায় মাথাতেই আসছে না। হঠাৎ করে কেন যে এমন হলো কে জানে। ও মা, তুমি এসে গেছো? হ্যাঁ, একটু বসো, আমি তেলটা মেখেই হাত ধুয়ে খাবারটা বাড়ছি। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি কিসের তেল মাখছো এটা? কি আবার মাথার চুলের তেল? এখানেও চুল, ওদিকে মহারাজেরও চুল ঝরে পড়া নিয়ে আমরা সবাই হিমশিম খাচ্ছি গিন্নি। আরে মহারাজের অত সুন্দর কালো চুলগুলো ঝরে যাচ্ছে, এ তো ভারী দুঃখের কথা। সে আর বলতে। ওই জন্যেই তো আমি বাবা মাথায় এই জড়িবুটি তেল মাখি। এতে চুলের গোড়া শক্ত করে, চুলকে ভালো রাখে, নতুন চুল গজায় সব। হ্যাঁ। কি কি বললে? নতুন চুলও গজায়? সত্যি? হ্যাঁ। বাহ, তাহলে আর চিন্তা কি। আমাকে এই তেলটা একটু দিতে পারবে গিন্নি? মহারাজকে দিয়ে আসি। উনি বলেছেন যে ওনার সমস্যা দূর করতে পারবে তাকে উনি পুরস্কার দেবেন। ওমা, এই তাই নাকি? এই তো দারুণ ব্যাপার গো। নাও নাও নাও, তেলখানা নিয়ে মহারাজকে কাল দিয়ে এসো তাহলে। আর জানিয়ে দিও দিনে 2 বার কিন্তু তেল মাখতেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোনো উপায় খুঁজে পেলে তোমরা? আগে মহারাজ, আমি আপনার জন্য নকল চুল বানিয়ে এনেছি। যতদিন আপনার চুল পড়া বন্ধ না হচ্ছে ততদিন আপনি এটা পরে ব্যবহার করতে পারেন। সে তো বুঝলাম, কিন্তু নকল চুল তো আর আসল চুলে জায়গা নিতে পারবে না বিজ্ঞানী। আসল চুলের কথা ভেবে আমি আপনার জন্য কেশুত্তে পাতা এনেছি মহারাজ। আচ্ছা বেশ। তা গোপাল, খুব তো আগের দিন বকবক করছিলে, তুমি কি এনেছো শুনি? সেটা যথাসময়ে দেখতে পেয়ে যাবেন মন্ত্রী মশাই। এটা জড়িবুটি তেল মহারাজ, আমি এটা আপনার জন্য এনেছি। এতে নতুন চুল গজায় আর চুলের স্বাস্থ্যও ভালো হয়। আমার গিন্নিও ব্যবহার করে এটি, তবে দিনে 2 বার করে মাখতে হবে, তাহলেই ভালো ফল পাবেন মহারাজ। বাবা, তাহলে তুমি কেন মাখো না? আচ্ছা, আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো মন্ত্রী মশাই? মহারাজের জন্য কিছু আনলেও কথা শোনান, না আনলেও কথা শোনান। সত্যি তো মন্ত্রী, কেন তুমি সব সময় গোপালের পিছনে পড়ে থাকো বলো তো? এরা তো তাও সবাই কিছু না কিছু আমার কথা চিন্তা করে এনেছে, তুমি তো সেটাও করনি। না, আসলে মহারাজ, আমিও ভাবছিলাম আপনার কথা, কিন্তু থাক, বুঝেছি। আহ, দারুণ। তেলের গন্ধটাও খুব সুন্দর। গোপাল, তোমায় অনেক ধন্যবাদ। আশা করছি ব্যবহার করলে খুব ভালো ফল দেবে। একদম দেবেই মহারাজ। দূর বাবা, ভেবেছিলাম এক হলো আর এক। কোথা দিয়ে যে গোপালটা মাঝখান দিয়ে এসে নাক গলিয়ে ঢুকে পড়ে, খুব শক্ত পুরস্কার নেওয়ার। দেখাচ্ছি মজা। এবারে গোপালের তেল দিয়েই সব কিছু তোলপাড় করব। ব্যাস, হয়ে গেল 2 বার মাখা। গোপাল বলেছিল এতেই ভালো ফল পাব, কিন্তু এখন মাখার পর মাথাটা কেমন জ্বালা জ্বালা করছে মনে হচ্ছে। হয়তো নতুন চুল গজাবে বলে এমন হচ্ছে, কাল সকালে বোঝা যাবে। এতক্ষণে বোধহয় ছোট ছোট চুল গজিয়েই গেছে। কি এটা চুল গজানোর তেল ছিল নাকি পড়ে যাওয়ার? ভগবান, যেটুকু বাকি ছিল সেটাও ঝরে পড়ে টাক পড়েই গেল। হ্যাঁ, গোপালই হলো যত নষ্টের গোড়া। আজ আসুক সভায়। এই যে এখন এলেন উনি,
ও কি মহারাজ, আপনি এমন কাপড় মাথায় জড়িয়ে বসে আছেন কেন? তুমি আর এমন প্রশ্ন জিজ্ঞাসা করো না গোপাল, তোমার দয়াতেই মহারাজের এমন অবস্থা। মানে? মানেটা আমি তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গোপালের দেওয়া তেল মেখেই আমার এমন হয়েছে, আর তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না গোপাল। বিশ্বাস করুন মহারাজ, আমার গিন্নিও মাখে এই তেল, কিন্তু এমন কিছু তো এখনো পর্যন্ত ঘটেনি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার মাথা ভর্তি চুল আমি ফেরত চাই। যতদিন না আমার মাথার সব চুল ফিরে আসছে, ততদিন আমি তোমার মুখও দেখতে চাই না। মহারাজ, আপনার কোনো চিন্তা নেই, আমি তো আছি। এবার এই সমস্যার একটা সমাধান আমি করেই ছাড়বো। কি ব্যাপার, মন্ত্রী মশাই এত লাফাচ্ছে কেন? এসবের পেছনে আবার ওনার হাত নেই তো? না, ব্যাপারটা পরে দেখতে হচ্ছে। আমি বলি কি মহারাজ, এই সময়টা বরং আপনি নকল চুলটা মানে মানে পরচুলা ব্যবহার করুন। হ্যাঁ, অগত্যা, কিছু তো একটা গন্ডগোল আছেই। গিন্নিও তো রোজ মাথায় তেল মাখে, কই এমন তো হয় না। মন্ত্রী যদি কিছু করেও থাকে, তাহলেও হাতে নাতে ধরবো কিভাবে? ও কি গো গোপাল দাদু, এখন এই সময় তুমি রাজসভা ছেড়ে এখানে? তোদের দাদু আর রাজসভায় যাবে না রে? কি বলছো গো? কেন? আর কেন, বিনা দোষে এমন শাস্তি। তোমায় শাস্তি দিয়েছে? তুমি শুধু বলো কে তোমার সাথে কি করেছে, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা, আর বলছি, কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? কৃষ্ণনগরে নতুন নাকি? আগে তো আপনাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। হ্যাঁ, আমি এখানে থাকি না, আমি এখানে আমার কাজে এসেছি। তাই মন্ত্রী মশাইয়ের বাড়ির ঠিকানাটা যদি একটু বলে দেন। নিশ্চয়ই, এ পথ দিয়ে সোজা চলে যান, তারপর কিছুটা ডান দিকে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভিন গাঁয়ের লোক মন্ত্রী মশাইয়ের বাড়িতে? ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে। এই এই গুলটে ন্যাপলা, তোরা তোরা দুজন একটু আড়াল থেকে দেখতো লোকটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে ঠিক কি জন্য এসেছে, তারপর আমায় খবর দিস। ঠিক আছে গোপাল দাদু। তোমার আবার এখানে আসার কি দরকার ছিল? আমি তো বলেছি যে আমি ঠিক গিয়ে তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেবো। মিটিয়ে দেবে? কতদিন হয়ে গেছে জানেন? দেখো, হয় আমার কীটনাশক আর সার সব ফিরিয়ে দিন, নয়তো আমার জিনিসের দাম মিটিয়ে দিন। কীটনাশক, সার আর কি করে ফেরত দেবো বলো? ও তো সব পুকুরের জলে মিশে গেছে। ওসব আমি জানি না, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, ব্যাস। চল চল, এখনই তাহলে গোপাল দাদুকে গিয়ে সব জানাই। চল চল। দাদু, ও গোপাল দাদু, তোরা এসে গেছিস? আয় 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 আয়। মন্ত্রী মশাইয়ের মুখ থেকে অনেক খবর পেলাম। তাই নাকি? কি শুনি? মন্ত্রী মশাই ওই লোকটার কাছ থেকে অনেক কীটনাশক সার নিয়েছে, কিন্তু এখনো জিনিসের দাম মেটায়নি। হ্যাঁ, ওই জন্যই তো মন্ত্রী মশাইয়ের উপর লোকটা খুব লেগেছিল, হুমকিও দিয়েছে 1 সপ্তাহের মধ্যে জিনিসের দাম সব মিটিয়ে দিতে হবে। তাই নাকি? কিন্তু কীটনাশক সার নিয়ে মন্ত্রী মশাই কি করবে? সেটা তো বলতে পারবো না দাদু, তবে হ্যাঁ, মন্ত্রী মশাই ওই লোকটাকে বলছিল যে ওই সব কীটনাশক সার পুকুরের জলে মিশে গেছে। কি বললি? পুকুরের জলে? আচ্ছা, এবার দুয়ে দুয়ে 4 করা গেল। অনেক ধন্যবাদ রে তোদের। বল বল, তোরা কি খাবি? কিচ্ছু লাগবে না গোপাল দাদু, তবে ভোলা বয়ের আর মিষ্টি খাওয়ালে। আচ্ছা আচ্ছা। কি করে যে মহারাজকে আসল ব্যাপারটা বোঝাই, কিছু তো একটা উপায় বের করতেই হবে। তা বলি বাবা, রাজসভায় যেতে হবে না বলে কি সারাদিন এইভাবেই শয়নে শয়নে দিন কাটাবেন বাবা? হ্যাঁ, উপায় পেয়ে গেছি।
বুঝলে গিন্নি, আমাকে একটা জায়গায় যেতে হবে বুঝলে, তারপর ওখানে যদি কাজ হয় তাহলে আগামীকাল রাজসভায় আমি যাব। কিন্তু তুমি যে বলেছিলে তোমার এখন ছুটি, হ্যাঁ? কি আর করি বলো, গুরুত্বপূর্ণ একটা কাজ, তাই যেতেই হবে। আচ্ছা, যাও। ওই গো বিজ্ঞানী, আরে গোপাল যে, বলো। এই যে বিজ্ঞানী, একটা বিশেষ দরকারে তোমার কাছে এলাম বুঝলে। হ্যাঁ, বলোই না। আচ্ছা, এই দূষিত জলকে কিভাবে আবার পরিশুদ্ধ করে বলতে পারবে? কেন পারবো না? জলের মধ্যে একটু চুন আর ফটকিরি দিয়ে দিলেই জল আবার দূষণমুক্ত হয়ে যাবে। তবে ওগুলো দেওয়ার পর কিছুদিন সেই জলকে ব্যবহার করা বন্ধ রাখতে হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আসি তাহলে। হ্যাঁ, ছায়া পড়েছে, ছায়া পড়েছে, আমি বেশ বুঝতে পারছি তার ছায়া পড়েছে এখানে। কার ছায়া পড়েছে? আজকাল তোর মাথা থেকে অনেক চুল ঝরে পড়ছে, তাই না? আগে হ্যাঁ সাধু বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ও বাবা, এই আবার কোথা থেকে উদয় হলো? আরে আমি একা গিয়ে সেই স্নানের পুকুর পরিদর্শন করতে চাই। যথা আজ্ঞা বাবা। যাক বাবা, মোটামুটি সপ্তাহখানেক এভাবে থাকলেই পুকুরের জল আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার শুধু মহারাজকে একটু বুঝিয়ে বললেই হয়ে যাবে। কি বুঝলেন সাধু বাবা? আমার অনুমানটাই ঠিক ছিল। পুকুরের জলে কালো ছায়া পড়েছে, কুদৃষ্টি পড়েছে, তাই এমন হচ্ছে। সে কি? কি কালো ছায়া? যত সব বাজে কথা। জল দূষণ করলাম আমি, আর দোষ পড়ছে কালো ছায়ার উপর। তাহলে এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই। আমি মন্ত্রপুত ভস্য ছড়িয়ে দিয়েছি। 1 সপ্তাহ ওই পুকুরের জল স্পর্শ তো দূর, পুকুরের কাছেও যাওয়া নিষেধ। তাহলে আমার মোহরের কি হবে? যথা আজ্ঞা সাধু বাবা। ও কি, তাহলে মহারাজ এতদিন স্নান করবেন কোথায়? সে কথা কাউকে চিন্তা করতে হবে না। মহারাজের ওপরে কালো ছায়া পড়া জল পড়েছে, তাই আগে সেটা শোধন করতে হবে। আমাকে তাহলে কি করতে হবে সাধু বাবা? আমার শিষ্য গোপাল আমাকে আগেই এই বিষয় জানিয়েছিল। আমি তার হাত দিয়েই তোর স্নানের জল পাঠিয়ে দেব। তাই আগামী 1 সপ্তাহ সেই জল দিয়েই তোকে স্নান করতে হবে। কি গোপাল? দেখছো তো মন্ত্রী, গোপাল আমাকে কত ভালোবাসে। আমি ওকে কত কথা শোনালাম, কিন্তু না 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 না, কাল থেকেই আমি আবার গোপালকে রাজসভায় ডেকে আনবো। আমি আসছি, আমার কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, তোর স্নানের পুকুরের চারিদিকে প্রহরীর বন্দোবস্ত কর, কাক পক্ষীও যেন ওখানে প্রবেশ করতে না পারে। আচ্ছা বাবা, আচ্ছা। গোপাল, তোমাকে আবার এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমার গুরুদেব গতকাল এসেছিলেন, কিছু মনে করো না। না বুঝেই তোমাকে অনেক কথা শুনিয়েছি। না মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি কিছু মনে করিনি মহারাজ। এই নিন, আমি আপনার স্নানের জল এনেছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ও বাবা, পুকুরের কাছে যে গিয়ে দেখবো সে উপায় নেই। চারপাশে প্রহরীতে ভর্তি। তাহলে কি সত্যি সত্যি কালো ছায়া পড়েছে? ভালোই হলো, পাওনাদারকে বলে দেবো কীটনাশকটা জালি ছিল। হি।
এই তো আমার সেই পুরনো কালো চুলগুলো আবার ফিরে এসেছে। আহা! কি যে আনন্দ হচ্ছে দেখে। আজ 1 সপ্তাহ সম্পূর্ণ হলো। গোপালের জন্য আমার স্নানের পুকুর থেকে কালো ছায়া দূর হয়েছে। আমাকে এই সমস্যা থেকে দূর করার জন্য আমি গোপালকে 100টি মোহর উপহার দিতে চাই। ধন্যবাদ মহারাজ। দূর, আমার আর ভালো লাগে না। সব সময় গোপালই মোহর পায়, এটা তো আমার পাওয়ার কথা ছিল। এদিকে আজকে পাওনাদারও আসবে। গোপাল দাদু, ওই লোকটা এসে গেছে। আচ্ছা, আসছি। এটা তো মন্ত্রীর বাড়ির দিকে রাস্তা। আমরা তাহলে ওদিকে কেন যাচ্ছি গোপাল? আপনার পুকুরের আসল রহস্যটা কি সেটা আপনি জানবেন না মহারাজ? মানে নিজের চোখেই দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর একটু সময় দাও আমায় ভাই, এমনিতেও তোমার কীটনাশক কোনো কাজের নয়। কি এখন এসব কথা? আর একদিনও সময় দিতে পারছি না। একটু বোঝো, একটু। সব আমি মহারাজের পুকুরের জলে মিশিয়ে দিয়েছি। মন্ত্রী, তুমি তাহলে সেই কালো ছায়া? মহারাজ, আপনার পর্দা ফাঁস হয়ে গেছে মন্ত্রী মশাই। তুমি তাহলে সবটা জানতে? একদম প্রথম থেকে। রে, খুব জোর ফেঁসেছি। এদিকে পাওনাদার, ওদিকে মহারাজ, এইখান থেকে কেটে পড়তে হবে। গন্ডগোল করে আবার পালানো হচ্ছে কবে রে? বলো, কেন করেছিলে? মহারাজ, আমি ভেবেছিলাম আপনার সব চুল উঠে গেলে আমি আপনার কাছ থেকে চুল গজানোর ওষুধ দেওয়ার নামে অনেক টাকা লুটবো। কিন্তু সেই ভাবনা ভাবনাই থেকে গেল, সেগুড়ে যে বালি হয়ে গেল। ভাবা যায় চুলের জন্য চুলো চুলি, হ্যাঁ? এবারে জন্মদিনে বড়ি বেগমকে চমকে দেওয়ার একটা উপায় বার করেছি। উজির, বলো তো দেখি কি উপায়? নবাবের সাজিশের হদিশ পাওয়া আমার বুদ্ধিতে নামও মিশাক বহুত বড়িয়া কোনো মতলব আছে। এবারে বেগমের জন্মদিনে বিরাট একটা উৎসব করব। সারা দেশ থেকে মহান মহান অতিথিদের নিয়ে আসা হবে। দুনিয়ার সেরা সেরা খাবার, সেরা সেরা গাইয়ে, সেরা সেরা বাজিয়ে, সেরা সেরা নাচিয়ে রাতকে দিন করে দেবে এমন রোশনাই। রেস্ট নাই। কি বললে? বহুত বড়িয়া আপনার সোচ, লেকিন মাফ করবেন হুজুর, রাজকোষের অবস্থা খুবই খারাপ। উৎসব করার মতো তো রেস্ট নাই জাহাপানা। কোনো কথা শুনতে চাই না। আমি হলাম গিয়ে বাংলার নবাব। আমি আনন্দ হই হুল্লোড় করবো না তো কে আর করবে? একদম ঠিক জাহাপানা, কিন্তু কর বসিয়ে টাকা তোলো। সব কিছুতেই কর বসানো আছে জাহাপানা। হাসি কান্না ছাড়া আর কোনো কিছুতেই কর বসানো যে বাকি নেই। তার ওপরেই কর বসাও। হাসি কান্নার ওপর কর? না, শীতকাল আসছে, বসাও বসাও কর হাঁচির ওপর। হাতির ওপর কর বসাও। ওরকম মুখ করে আছো কেন? যদি না পারো তো বলে দাও, আমি অন্য উজির নিয়োগ করব। আমি আজই ঘোষণা করে দিচ্ছি, এবার থেকে হাতির ওপর কর দিতে হবে। হ্যাঁ, তো জানাব, এতে প্রজারা যদি ক্ষুব্ধ হয়? আরে বাবা, প্রজাদের কাজই তো মাঝে মাঝে ক্ষুব্ধ হওয়া। তা ঠিক হুজুর। আমাকে কদর করে এমন কিছু সন্ডা আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। বহুত খুব জাহাপানা। তাহলে হাঁচি গোনার লোকের ব্যবস্থা করে নি। ওই সন্ডারাই হাঁচি গুনবে। ওদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করো। বহুত খুব জাহাপানা। সব জায়গায় লোক পাঠাতে শুরু করো। তবে কৃষ্ণনগরে বেছে বেছে লোক পাঠাবে। আর মনে রেখো, ওখানে গোপাল আছে।
সব জায়গায় কর আদায়কারী পাঠিয়ে দেওয়া হয়েছে জাহাপানা। আপনার কথা মতো তাদের বলে দেওয়া হয়েছে যে আদায় হওয়া করের 10% তাদের বেতন হিসেবে দেওয়া হবে। সুতরাং কর আদায়ে কোনো ঢিলেমি হবে না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। হ্যাঁ, তুমি ঠিক পড়েছো তো মন্ত্রী? হাঁচির উপরে কর। বলেন তো, আর একবার পড়ছি মহারাজ। আসলে এটা নবাবই মশকরা। আমাদের নবাব যে খুবই রসিক মানুষ তা তো আমরা দেখেছি। বারবার কৃষ্ণনগরের সঙ্গে রসিকতা করতে গিয়ে হাঁড়ি ফেটে রস একেবারে মাখামাখি হয়েছে, আর সারা গায়ে পিঁপড়ে ধরেছে। মস্করা নয়, একদম সত্যি কথা। হাঁচির উপরে কর বসানো হয়েছে, আর আমরা হলাম নবাবের খাস হাঁচি গোনার দল। আমরা এই কৃষ্ণনগরে থিতু হয়ে বসলাম বটে। এবারে হাঁচি গুনবো আর মোহর আদায় করব। গোপাল, তুমি কি বলো? সর্দার, তোমাদের এখানে আসা একেবারেই লোকসান হয়েছে। কেন মশাই? আচ্ছা, আপনি গোপাল? না না, আপনার কোনো কথাই শুনবো না। আমাদের পই পই করে বলে দেওয়া হয়েছে গোপাল হইতে সাবধান। সর্দার, আমি তোমাকে সাবধান হতেই বলছিলাম। হাঁচি ধরতে গেলে তোমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ এই কৃষ্ণনগরের বাসিন্দাদের শরীর স্বাস্থ্য এত ভালো যে এখানে কেউ হাঁচে না, কাশে না, ঢেকুর তোলে না, ইয়ে করে না। বলেন কি মশাই? এটা তো নবাবকে জানাতে হচ্ছে। যাও যাও, এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে গিয়ে নবাবকে জানাও। ওরে, কেউ এদের যাওয়ার ব্যবস্থা করে দে। ওই তো হেঁচেছে। হাঁচি এক, পুরো এক মোহর। হাঁচি দুই, দুই মোহর। আরে, এটা তো হাঁচির বাচ্চা, এটা তো ধরলে চলবে না। কেন? হাঁচি হলেই তো হলো। কি করব সর্দার? লিখবো? দেখ, একবার গুনে যখন ফেলেছি পুরো ছাড়তে পারবো না। আধমোহর লেখ। এটা কাশি, কাশিতে কোনো করের কথা নেই। লেখ 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 লেখ। হাঁচি তিন, পুরো এক মোহর। হাঁচি চার, হাঁচি 5, লেখো। হাঁচি ছয়, যা। যা কি রে, শুনেছিলাম কৃষ্ণনগরের মন্ত্রীটা মাথা মোটা, প্রমাণ হয়ে গেল। জল থেকে উঠবে যখন ঠান্ডা লেগে হাঁচি তো আরো বাড়বে। জলে বুড়বুড়ি উঠছে, বেটা জলের তলায় তলায় হাঁটছে। হাঁচি 7। এখনো তো ফিরলো না। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। ভাববেন না রাজামশাই, আমরা যারা যারা এখানে এসেছি সবাই ধড়িবাজ লোক। মন্ত্রীর হাঁচি নিংড়ে নিয়ে ফিরবে। ছি 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 ছি। কি হলো গোপাল? আমরা কৃষ্ণনগরের প্রবাদ প্রতিম আতিথেয়তার অসম্মান করেছি মহারাজ। কেন? কিভাবে? কখন? এখন মহারাজ, এখন। এনারা সেই সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, আর আমরা এতক্ষণ শুধু অন্য কথাই বলে চলেছি। এনাদের আপ্যায়নের ব্যবস্থা করিনি। তাই তো। মহারাজ, আপনি ব্যস্ত হবেন না। এই, কে আছো? শোনো, এদের রাজ অতিথিশালাতে থাকার বিশেষ ব্যবস্থা করো। এদের খাবার যাবে মহারাজের পাকশাল থেকে। এদের সব সুবিধে অসুবিধে দেখার জন্য দাস দাসী নিযুক্ত থাকবে। চলো হে চলো। আরে দাঁড়াও সর্দার। হ্যাঁ বলুন। তোমাদের তো আবার গোপালের কথা শোনা বারণ। আমার ব্যবস্থায় বোধহয় তোমরা থাকবে না। বাদ দিন তো, আসলে ভয় ছিল আপনার বুদ্ধিকে, আর ভয় নেই। কেমন আগু পিছু বিচার না করেই বলে ফেললেন এখানে কেউ হাঁচে না। বুঝে গেছি, আসলে গোপাল হলো গল্প। চলো হে চলো, ও বড্ড খিদে পেয়েছে। প্রহরী, এই সর্দারের দলের বাকি লোকগুলো এলে এদেরকেও অতিথিশালায় নিয়ে যেও। হ্যাঁ, আচ্ছা।
এ কি গোপাল, এই রক্তচোষাগুলোর জন্য তুমি রাজনিবাস আর রাজভোগের ব্যবস্থা করে দিলে? গোপাল কার পক্ষে মহারাজ? এতক্ষণ গোপালের সব কাজ তো কৃষ্ণনগরের বিপক্ষে গেল। বটেই তো, আমি মনে মনে গণনা করে দেখলাম গোপালের শুল যোগ শুরু হয়েছে। আগামী 1 যুগ ধরে গোপাল যেখানে থাকবে সেখানে রাহুর প্রকোপে দুঃখ দারিদ্র মহামারী একসঙ্গে এসে ধরা পড়বে। মহারাজ, গোপাল কখনো কৃষ্ণনগরের খারাপ ভাবেনি। সে যখন ওই রক্তচোষাদের রাজভোগে রাখার ব্যবস্থা করেছে তখন বুঝতে হবে এর মধ্যে একটা ঘোরতর পেঁচ আছে। গোপালই তাহলে বলুক কি পেঁচ। মহারাজ, মানুষ বিলাসের সুযোগ পেলে কাজ ভুলে বিলাসেই ডুবে থাকে। কত সম্রাট মহাসম্রাট বিলাসিতায় ডুবে কত সাম্রাজ্য মহাসাম্রাজ্য ভেঙে টুকরো করেছে। এরা তো নবাবের পাঠানো কিছু মূর্খ বালক মাত্র মহারাজ। এদের রাজভোগে ডুবিয়ে দিলে হাঁচির কথা কি এদের মনে থাকবে? কি ব্যবস্থাপনা সব ঠিক আছে তো? হ্যাঁ, খাসা ব্যবস্থা হয়েছে। আপনারা আমাদের অতিথি বলে কথা, আরাম করুন। বিজ্ঞানী, তোমার এই দুমুখ আয়না আবিষ্কার তোমার জীবনের সেরা কাজ। একদিক দিয়ে আয়না, অন্য দিক দিয়ে কাঁচ। কেউ জানতেই পারবে না যে তার উপর নজর রাখা হচ্ছে। অনবদ্য অনবদ্য। মহারাজের জয় হোক। কিন্তু মহারাজ, এই কৃতিত্বের মূল ভাগীদার আমাদের মন্ত্রী। তাই নাকি? হ্যাঁ মহারাজ, মন্ত্রীর দুমুখ কাজকর্ম দেখেই দুমুখ আয়নার কথা আমার মাথায় আসে। মুখ সামলে কথা বলো বিজ্ঞানী। ওরা শুনতে পাচ্ছে। যা চেঁচালেন 20 ইঞ্চির দেওয়াল ভেদ করে ওদিকে চলে যাবে কথা। এই কে যেন কাকে মুখ সামলে কথা বলতে বললো? ওই বাইরে কেউ বলেছে। এই তোমরা সবাই শোনো, অতিথিদের যেন আদর যত্নের ত্রুটি না হয়। আমি আর যাই, কাল সকালে আসবো, কেমন? গোপালকে নিয়ে নবাব আর উজির যেমন ভয় দেখিয়ে দিয়েছিল, গোপাল কিন্তু সেরকম নয়। এই তোরা কি বলিস? না 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 না, গোপাল একটু ওই হাবা গোবা আছে দাদা। দেখো দেখি কেমন বুক পেতে দিয়েছে। এবার ওদেরই বুকে বসে ওদেরই দাড়ি ওপরাবো। গোপালের জবাব নেই, ঠিক সামলে দিল। মহারাজ, এই প্যাঁচটা আমার মাথাতেই এসেছিল, কিন্তু ওই যে নাকে মাছি ঢুকে গিয়েই সব বরবাদ হয়ে গেল। মহারাজ, এই পরিকল্পনা যদি মন্ত্রীর মাথাতে আগে এসে থাকে তাহলে এদের মন্ত্রী আমার চেয়ে ভালো করে সামলাতে পারবেন মহারাজ। বটেই তো, এই দায়িত্ব আমি নিলাম মহারাজ। আহা, সকালে ঘুম থেকে উঠে এই রকম বেলের পানা যেন স্বর্গের অমৃত। আছে আছে, আরো আছে। পানীয়, খাদ্য, আরাম, আয়েশ, যত চাও তত পাবে। কি আপনি গোপাল কোথায়? মহারাজ বিবেচনা করে দেখেছেন যে মহামান্য অতিথিদের পরিচর্যার ভার গোপালের মতো একজন ভাঁড়ের পক্ষে বহন করা সম্ভব নয়, তাই এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কিন্তু কোনো কিন্তু নেই সর্দার। আমি যে খানা পিনা নাচা গানা আমোদ আহ্লাদের ব্যবস্থা করেছি দেখে তুমি চমকে যাবে। দেখা নয় বিজ্ঞানী, এবার শুধু কাজের সময়। কাল মন্ত্রীর উপর ওদের ভার ছেড়ে দিয়ে কৃষ্ণনগরের যে সর্বনাশটি করেছো, কোনো কাজ করে আর সেটিকে সামলানো যাবে না। হ্যাঁ, আহা, তোমার দেখছি মন্ত্রীর উপরে একটুও আস্থা নেই। ঠিক কি প্যাচ করছো বলো তো? প্যাচের কথা পরে হবে। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব হাঁচির ওষুধ আবিষ্কার করতে হবে। হাঁচির ওষুধ? হ্যাঁ,
হাঁচির ওষুধ। ওভাবে দেখছো কি বন্ধু, তোমাদের কাজের সব দায়িত্ব এখন আমার কাঁধে। তোমরা আমোদ করবে আর আমি কর আদায় করে তোমার হাতে এনে তুলে দেব। সর্দার, এর মধ্যে একটা চাল আছে মনে হচ্ছে। কি আর আমি বুঝিনি। এখন কি করবে? বিশ্বাস করে আদায় উসুলের ভার এর উপরে ছেড়ে দেবে? পাগল নাকি? মন্ত্রীমশাই, বলো বন্ধু। বলছিলাম আর দেরিতে কাজ কি? মন্ত্রী, লেখো হাঁচি এক। ওহে, তোমার নাম কি? মন্ত্রেশ্বর হুজুরি আগে। লিখুন মন্ত্রীমশাই, নাম লিখুন। ওহে মন্তেশ্বর, হাঁচি কর, এক মোহর ছাড়ো দেখিনি। হাঁচি দুই। আরে যাও, দৌড়ে গিয়ে দু মোহর আদায় করে আনো। রে, তোরা সব কৃষ্ণনগরের কোণে কোণে ছড়িয়ে পড় দেখি, একটা হাঁচিও যেন বাদ না পড়ে। হ্যাঁ, এটা হুজুরে আলাক বর্ধমান, খাম্বাস এবং কৃষ্ণনগর থেকে। চমৎকার চমৎকার। তাহলে গোপাল কিছু করতে পারেনি। আমাদের যুব শক্তি কৃষ্ণনগরকে পুরো নিংড়ে নিয়ে আসছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের একটা আবেদন আছে জানাব। এই হাঁচি করের 30% যদি ওই রাজ্যকে দেওয়া যায় তাহলে আদায় উসুল আরো ভালো হবে। ওরা বলেছে যে আপনি যদি 30% দেন তাহলে কর আদায় একেবারে জান লড়িয়ে দেবে। মঞ্জুর মঞ্জুর। আর একটা আর্জি আছে হুজুর। কৃষ্ণচন্দ্র কদিন বাদে নবাবকে কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছে। কেন? কৃষ্ণনগরের নবাব এবং তার উন্নয়ন উপলক্ষে এক মহোৎসব হবে। সেই সঙ্গে শহরে থাকা ইংরেজদের কাছেও নবাবের সৈন্য বলের এবং নবাব ও কৃষ্ণনগরের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্কের বার্তাও পৌঁছে দেয়া যাবে। নবাবের অধীনস্থ রাজারা নবাবের শত্রু, এই রকম একটা ধারণা থেকে ইংরেজরা ইদানিং বেপরোয়া হয়ে উঠেছে, তাতে লাগাম উঠবে। বহুত খুব। মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। কি ব্যাপার গোপাল? জাহাপনা, বলুন কি খিদমত করব? আমি যা বলবো তাই করবে। অবশ্যই জাহাপনা। क्या बात। উজির, তুমি সাক্ষী, মহারাজ কৃষ্ণচন্দ্র আপনিও সাক্ষী। গোপাল আমাকে কথা দিয়েছে আমি যা চাইবো তাই করবে। গোপাল, তুমি আমার সঙ্গে মুর্শিদাবাদ যাবে। এখন থেকে আমার দরবারের বিদূষক হিসেবে থাকবে, কেমন? ওরে 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 ওরে, তোরা বাজনা বাজা। এখন থেকে গোপাল আর কৃষ্ণনগরের নয়, গোপাল মুর্শিদাবাদের। চলছে বাজা। কি হলো? হুজুর, মনে হচ্ছে আপনার সৈন্যদল হাঁটছে। হুজুর, হাঁচি করের বন্যা, সব সৈন্য 10-12টা করে হেঁচে ফেলেছে। মানে প্রচুর মোহর হয়ে গেছে আর বাড়ছে। আমার হাঁচি গোনার দল একটা হাঁচিও বাদ দেবে না। মোহর রাখার জন্য নতুন পোশাকখানা বানাতে হবে হুজুর। সর্দার, আমাদের হাঁচিগুলো কি খুলবো? হ্যাঁ, নিশ্চয়ই। একটা হাঁচিও যেন বাদ না পড়ে। চলুন হুজুর, আমরা এখানে দাঁড়িয়ে থেকে আর কি করব? ওরা হাঁচুক আর হাঁচি গুনুক। চলুন নবাব বাহাদুর,
আপনার জন্য কৃষ্ণনগরের রাজাতিথ্য অপেক্ষা করছে। হুজুর, আমার মনে হয় আমাদের কৃষ্ণনগরে এখন আর দেরি করা উচিত হবে না। আমরা সোজা শহরের দিকে রওনা হয়ে যাই। শহরের ইংরেজদের শিক্ষা দিয়ে ফেরার পথে আমরা কৃষ্ণনগরের আতিথ্য গ্রহণ করব। সে কি মহারাজ, নবাবের মতো কর্তব্যপরায়ণ ইনসানকে তার কর্তব্য পালনে বাধা দেবেন না। আমরা ওনার শহর থেকে ফেরার অপেক্ষায় থাকবো। ঠিক ঠিক, আমার এক্ষুনি শহরে যাওয়ার দরকার। ইংরেজরা সব নিয়ম কানুন ভেঙে চুরে যা ইচ্ছে তাই করতে আরম্ভ করেছে। বুঝি সৈন্যদের ডাক দাও, চলো রওনা হই। কিন্তু জাহাপনা, আপনার সৈন্যদের থেকে পাওনা মোহরগুলো এতক্ষণে যা হেঁচেছে, লাখখানেক মোহর তো হয়েই গেছে। ওটা আমরা নিজেদের মধ্যে বুঝে নেব। কিন্তু ওই করের 30% যে কৃষ্ণনগরের পাওনা। পেয়ে যাবে। শহর থেকে ফিরি। আরেকটা কথা, হাঁচি কর ব্যবস্থা এখন থেকে উঠে গেল। মহারাজ, কিভাবে গোপাল ভাঁড় মহাশয় নবাবের উন্মাদের মতো জারি করা ওই হাঁচিকর থেকে আমাদের সকলকে রক্ষা করেছেন তা আমরা সকলেই জানি। খাম্বাজের তরফ থেকে তাই গোপালকে সামান্য উপহার। ওহ গোপাল, সত্যি তোমার জবাব নেই। কিছুই হতো না যদি না বিজ্ঞানী ওই হাঁচি চূর্ণ আবিষ্কার করত। এই উপহারের অর্ধেক কিন্তু বিজ্ঞানী। সবই তো বুঝলাম, নবাবকে সৈন্য সহ নিমন্ত্রণ থেকে সৈন্যদলকে হাঁচি চূর্ণ মাখানো চাঁদোয়ার তলায় ঢোকানো পর্যন্ত। কিন্তু চাঁদোয়া থেকে হাঁচি চূর্ণ ঝরে পড়লো কি করে, সেটাই তো বুঝলাম না। এটা তুমি বলো বিজ্ঞানী। শব্দের বাতাসে কম্পন তৈরি হয়। গোপালের হাততালিতে আমার ঘরের শাড়ি থেকে হাঁচির চূর্ণ ঝরে পড়েছিল। এখানে চাঁদোয়া থেকে ঝরে পড়েছিল বাজনার শব্দে। কি ব্যাপার বিজ্ঞানী, তুমি এখন ছেলে খেলা করছো? হাঁচির ওষুধ হয়ে গেছে। হয়ে গেছে? মূল উপাদান তামাক, গোলমরিচ আর আলকুশির গুঁড়ো। কাজ হবে? হাততালি দাও। কাজ হলো। ব্যাপারটা কি হলো? ওই শাড়িটাতে হাঁচি চূর্ণ মাখানো আছে। তোমার হাততালির শব্দের কম্পনে ঝরে ঝরে পড়েছে। একবার নাকের কাছে এলে পিঁপড়ের থেকে পিশাচ হাঁচতেই হবে। হাঁচতে হবেই হবে। নবাব যদি বাজনা বাজাতে না বলতো। আমাদের বাজনদাররা তৈরি ছিল মহারাজ। যাক, সবই ভালোই মিটে গেল। যার শেষ ভালো তার সব ভালো। ব্যাস, এখন শুধু একটাই কাজ বাকি। নবাবের কাছ থেকে করের 30% বাবদ পাওনা মোহর মুর্শিদাবাদে গিয়ে নবাবের কাছ থেকে তুমি নিয়ে আসবে। আচ্ছা মহারাজ। অনেক দিন পর বেশ লাগছে বন ভ্রমণ। মাঝে মাঝে কাজের ফাঁকে এইসব জায়গায় এলে মন খুব ভালো লাগে। শুদ্ধ বাতাস, মাটির সোনা গন্ধ, পাখির কলতান। আহা, মহারাজের রথ থামছে। আমরা এইখানে বসে আজ রাজকার্য পরিচালনা করব। মন্ত্রী, তুমি ঝটপট এখানে বসার বন্দোবস্ত করে দাও। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি মহারাজ। এই এখানেই আমাদের বসার জন্য ছাউনি করে দাও। এক্ষুনি করে দিচ্ছি মন্ত্রী মশাই। এরা বসার জায়গাটা করে দিক, ততক্ষণ আমরা একটু হেঁটে আসি। সকালবেলা হাঁটা শরীরের পক্ষে খুব ভালো মহারাজ।
আগেকার দিনে রাজা মহারাজরা এই সব বনে মৃগয়া করতে আসতেন। মৃগয়া একদম ভালো নয় মন্ত্রী। তুমি জঙ্গলে আসছো অন্য প্রাণীদের মারতে। কেন মারবে? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। না, তা করেনি, কিন্তু তখন ওটা রাজা মহারাজাদের খেলা ছিল। শুনেছি আপনার প্রপিতামহ খুব ভালো বাঘ শিকার করতেন, অনেক বাঘ মেরেছেন। মন্ত্রী, তুমি একটা কথা হয়তো জানো না। আমার প্রপিতামহ শিকার করতেন, কিন্তু কোনো স্বাভাবিক জানোয়ারকে নয়। যে বাঘ মানুষ খেকো হয়ে প্রজাদের ক্ষতি করত, আমার প্রপিতামহ সেই সমস্ত বাঘদেরই মারতেন। এছাড়া উনি বন্য প্রাণী সংরক্ষণ করতে বড়ই ভালোবাসতেন। উফ, এটা আবার কি? এই, এটা আবার কোথা থেকে উড়ে এলো? কোথাও তো ঝড় হাওয়া কিছুই নেই। একটা ধাঁধা মহারাজ, এই কাগজে লেখা। ধাঁধা? পড়ো দেখি। জোয়ার ভাটা প্রভুর খেলা, ভাটা হবে হলে বেলা। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা। ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে। ঘন্টা যদি হয় ভুল, যেন তুমি হারাবে কুল। ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে। সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল ঘটনা জেনে নাও। ওরে বাবা, খুব দীর্ঘ ধাঁধা। তা মন্ত্রী, তুমি কিছু বুঝলে? এটা একটা গুপ্তধনের নকশা। এর মধ্যে গুপ্তধন কোথায় আছে তার একটা ধারণা দেওয়া আছে। গুপ্তধন? ওটা আমাকে পেতেই হবে, পেতেই হবে। দেখি দেখি, একবার কাগজটা দাও। গোপাল, কাগজটা আগে আমার হাতে দাও, দেখি ভালো করে। এখন নদীতে জোয়ার চলছে গোপাল। একটু পরেই ভাটা শুরু হবে। হ্যাঁ, ভাটা না হলে কিচ্ছু বোঝা যাবে না। এখানে স্পষ্ট লেখা আছে, ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। তার মানে আমাদের ভাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, সময় নষ্ট না করে ধাঁধাটার সমাধান করতে শুরু করি। ভাটা হলে একটা লাল রঙের পাথর দেখা যাবে, এই পর্যন্ত পরিষ্কার আছে। বুঝতে হবে ওর পর থেকে। পড়ো গোপাল, চলো আমরা সবাই বুদ্ধি লাগাই। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। এটার অর্থ, ধাঁধাটা মাথায় বসিয়ে নিয়েছি, এবার কে কি বলবে সেটা শুনতে হবে। চলো গোপাল, আমরা ধাঁধা যেমন যেমন বলেছি তেমন তেমন ভাবেই চলি। চলুন মহারাজ, এখন আমাদের দেখতে হবে লাল পাথর। কোথায় আছে লাল পাথর? চলো চলো সবাই, চোখ কান খুলে আমরা নদীর পাড় ধরে হাঁটি। আমি একটু তফাতে হাঁটি। গুপ্তধন আমাকে একা পেতে হবে। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। আমাকে চোখ কান খোলা রাখতে হবে। লাল পাথর, নদীর চড়ায় লাল পাথর দেখতে হবে। লাল পাথর, লাল পাথর। ওটা কি? এই তো লাল পাথর, লাল পাথর। ওরা অনেকটা এগিয়ে গেছে, ওদের আমার দিকে নজর নেই। এই সুযোগ, এই সুযোগ, একা একা গুপ্তধন নিয়ে পালাবো। কি গো, আমরা তো হেঁটেই চলেছি, লাল পাথর তো কই দেখতে পাচ্ছি না। আরেকটু হাঁটতে হবে মহারাজ। গুপ্তধন বলে কথা, ওকে আর সহজে ধরা দেয়? সেটা অবশ্য সঠিক কথা। আচ্ছা, আমরা সবাই তো আসছি হেঁটে হেঁটে, মন্ত্রী মশাই গেলেন কোথায়? ও কি যে ঘটে। সত্যি তো, মন্ত্রী কোথায়? ও সেনাপতি, মন্ত্রীকে দেখেছো? কই না তো মহারাজ। তাহলে কোথায় গেলেন মন্ত্রী মশাই? এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, শেষে কিনা বাঘে নিল। হায় হায় হায়, মন্ত্রী গিন্নির কাছে আমি কি মুখ দেখাবো? বাঘ ভাল্লুকের পেটে যাবার লোক তো মন্ত্রী মশাই নন। ও গোপাল, কি ভাবছো? কিছু তো একটা বলো। এখন আমাদের মন্ত্রী মশাইকেই খুঁজতে হবে। তবে মন্ত্রী মশাই বাঘ ভাল্লুকের পেটে যায়নি। তুমি নিশ্চিত হচ্ছ কি করে?
অত পেঁচালো মানুষকে বাঘ ভাল্লুক গন্ধ শুকেই ছেড়ে দেবে, হজম করতে পারবে না। না না না, এখন রসিকতা করার সময় নয়, আমাদের মন্ত্রীকে খুঁজে বার করতেই হবে। কোথায় গেল মন্ত্রী? চলো চলো, গুপ্তধন মাথায় থাক, চলো মন্ত্রীকে খুঁজি। মন্ত্রী কোথায় গেল কে জানে। একবার পুরো ধাঁধাটা ঝালিয়ে নি, ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। ভাটা হয়েছে, লাল রঙের পাথরের মাথায় চাপ দিয়ে গুহার মুখও খুলেছি। এবার নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। এটাই তো ঠিক বুঝতে পারছি না। এই রে, এবার কি হবে? হ্যাঁ মহারাজ, কোথাও একটা আওয়াজ হলো। আওয়াজটা কোন দিক থেকে হলো? চলুন সামনে এগিয়ে যাই, আমার মনে হয় আওয়াজটা সামনের দিক থেকে এলো। আমারও তাই মনে হলো। তবে কি মন্ত্রী মশাই লাল পাথরের হদিশ পেয়ে গেছেন? আমাদের চোখে পড়লো না, অথচ মন্ত্রী মশাইয়ের চোখে পড়ে গেল। আসলে আমরা কথা বলতে বলতে গেছি, তাই নজরে পড়েনি। মন্ত্রী মশাই একা একা আমাদের পেছন পেছন আসছিলেন। উনি ইচ্ছে করেই আমাদের পেছনে পেছনে আসছিলেন। নিজে একা গুপ্তধন নিয়ে যেতে চেয়েছিলেন, এখন কোথায় আছেন কে জানে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। ধাঁধাতে কি ছিল? হ্যাঁ কি ছিল? হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা, ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। পেয়েছি পেয়েছি, ঘন্টা ঘন্টা ঘন্টাটা পেতে হবে। ঘন্টা ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে, নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে, হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা, ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে, ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুল। ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে, সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল ঘটনা জেনে না। এবারে ভালো করে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। সেই লাল পাথরটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ মন্ত্রী মশাই খুঁজে পেলেন। আওয়াজটা কোথা থেকে আসছিল? এই কাছে পিঠে এই কোথা থেকে আওয়াজটা আসছিল। এই তো, এটাই মনে হয় সেই লাল পাথর। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি তো কিছু হয় কিনা। এই তো, কাজ হয়েছে। এই তো সুড়ঙ্গ। আপনারা নিচে নামুন, আপনারা কি দেখছেন সেটা বলবেন মহারাজ। সবাই যদি নেমে যাই, যদি কোনো কারণে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়, তাহলে আর আমরা বাইরে বেরোতে পারবো না মহারাজ। গোপাল ঠিকই বলেছে, আমরা দুজন বাইরে থাকি। মহারাজ, আর একটা কথা, কোনো ঘন্টায় হাত দেবেন না, মনে আছে তো? ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুল। ওরে বাবা, এই বয়সে আর কুল হারাতে চাই না। ঠিক আছে, তোমার কথাই অক্ষরে অক্ষরে পালন করব। দেখি এই সুড়ঙ্গে মন্ত্রী মশাইকে দেখতে পাই কিনা। চলুন মহারাজ, সুড়ঙ্গে নামি। সবাই সাবধানে নামো। মহারাজ, ওখানে কি কি দেখতে পাচ্ছেন? ওখানে কি মন্ত্রী মশাই আছেন? না গোপাল, মন্ত্রীকে এখনো দেখতে পাইনি। শুধু আমি এখানে অজস্র পাথর দেখতে পাচ্ছি। পাথরে পাথরে ছয়লা, ছোট বড় অজস্র। পাথরগুলো বড় অদ্ভুত, কিরকম কিরকম মানুষ মানুষ গড়ন। লম্বা বেঁটে হরেক রকম। মানুষ মানুষ গড়ন, সেটা কিরকম? আর কিছু? কোনো কলসি কি দেখতে পাচ্ছেন? কলসি তো দেখতে পাচ্ছি না। মহারাজ, কলসি থাকতেই হবে, কারণ ধাঁধায় লেখা আছে
নদীর ধারে যত্ন করে যত্নে সাজাই কলস ভরে। গর্তটা আসলে হলো সুড়ঙ্গ, কিন্তু কলস। মহারাজ, মহারাজ, এইদিকে এইদিকে একটা কলসের মতো কি যেন আছে। এইদিকে আসুন, এদিকে এদিকে। হ্যাঁ গোপাল, দেখতে পেয়েছি। এবার আমি যেরকম যেরকম বলবো সেই রকম সেরকমই করবেন। আমি বিজ্ঞানীকে নদী থেকে জল তুলে পাঠিয়ে দিচ্ছি। পাত্র কোথায় পাবে? আমাদের জল খাবার যে পাত্র আছে সেটা আনতে লোক পাঠাচ্ছি। ঠিক আছে। শুধু একটা কথা বলছি, আপনারা কেউই সুড়ঙ্গের ভেতরে কোনো কিছুতে হাত দেবেন না। কেন গোপাল? সব পরে বলবো, এখন আমি যা বলছি সেটা শুধু মনে রাখুন। সুড়ঙ্গের ভেতরে কিছুতে হাত দেবেন না। ঠিক আছে। প্রহরী, তুমি যাও, যেখানে আমাদের বসবার আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে একটা জলের পাত্র নিয়ে নদী থেকে জল ভরে নিয়ে এসো। গোপাল, মন্ত্রী মশাই কোথায় গায়েব হয়ে গেলেন? কোথাও গায়েব হয়ে যাননি বিজ্ঞানী, কোথাও গায়েব হয়ে যাননি উনি। উনি ওই সুড়ঙ্গের ভেতরেই আছেন। কিন্তু কেউ তো ওনাকে দেখতে পাননি। সম্ভবত পাথর হয়ে আছে। এখন কিভাবে পাথর হয়েছেন সেটা তো আমি বলতে পারবো না। সবটাই স্বপ্নের মতো লাগছে। ঠিক যেন স্বপ্নের মতো লাগছে। এই জীবনে সুড়ঙ্গ দর্শন হয়ে গেল। আমাদের পাতাল প্রবেশ। পাতালে আসিয়া আমি মনে মনে বলি, গুপ্তধন নিয়ে আমরা যেন সৎ পথে চলি। তোমার এখনো কাব্য আসছে সভাকবি? আসছে মানে কাব্যের সাথে আছে রোমাঞ্চ, করছে গা শীত, হচ্ছি আমি অধীর। মহারাজ, জল দিয়ে বিজ্ঞানীকে পাঠাচ্ছি। কি করতে হবে বিজ্ঞানীকে সব বলে দিয়েছি। তুমি ভেতরে আসবে না? আসবো ঠিক সময়ে। এখন আমি যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমন করবেন। ঠিক আছে। বিজ্ঞানী, যেমন যেমন বললাম ঠিক তেমন তেমন ভাবে কলসিকে জল দিয়ে পরিষ্কার করবে। মনে রেখো, ধাঁধায় আছে কলসি সাজাই যতন কর। তুমি একটা কথা মনে রেখো বিজ্ঞানী, কোথাও হাত দিও না কিন্তু। ঠিক আছে গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির তুলনা নেই। আমি যাচ্ছি গোপাল। সাবধানে সাবধানে। মহারাজ, বিজ্ঞানী যাচ্ছে। সাবধানে নামো, সাবধানে। মহারাজ, কলসিটা কোথায়? ওই তো, একটু সাবধানে যাও। বিজ্ঞানী, কলসির দেখা পেয়েছো? পেয়েছি পেয়েছি পেয়েছি। এবারে কলসিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দাও। কলসির আলোয় সুড়ঙ্গ আলোকিত গোপাল। এরপর কি? ভালো করে দেখুন মহারাজ, কোথাও ঘন্টা দেখতে পাচ্ছেন কিনা? ঘন্টা? একটা তো নয়, সার সার ঘন্টা, অনেকগুলো ঘন্টা। সাবধান, ঘন্টায় হাত দেবেন না, শুধু দেখুন। মহারাজ, আমরা গুপ্তধনের খুব কাছে চলে এসেছি। তাই নাকি? কি মজা, কি মজা! এবার খাবো ক্ষীরের গজা। আহ, সভাকবি চুপ করো। এখনো আমরা গুপ্তধন পাইনি। বাবার মুখে দাঁড়িয়ে সবগুলো তারা আঁকা। বিজ্ঞানী, কোন ঘন্টায় চাঁদের নকশা করা আছে কি? একটু দেখে বলো না। আমি আতস কাজ নিয়েই দেখছি, সব ঘন্টাতেই তারা আঁকা। খবরদার, কোনো ঘন্টাকেই ছোঁবে না। ঠিক আছে, কোনো কিছু না ছুঁয়ে আমি দেখছি। পেয়েছি গোপাল, চাঁদ আঁকার ঘন্টা পেয়েছি। ওই ঘন্টাটা বাজাও, বাজাও। গুপ্তধন পেয়েছেন মহারাজ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচান মহারাজ, বাঁচান বিজ্ঞানী, মহারাজ, মন্ত্রীর গলা পাচ্ছ না? মহারাজ, আমি পাথর হয়ে আছি, আমাকে মানুষ করুন মহারাজ। তুমি তো মানুষই ছিলে, হঠাৎ করে পাথর হলি কেন? মহারাজ, গুপ্তধন পেয়েছেন? পেয়েছি, তার সাথে মন্ত্রীকেও পেয়েছি। মন্ত্রী এইখানে কোথাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ান মহারাজ, এবার আসছি। সাবধানে এসো।
আমি ভেতরে যাচ্ছি, বুঝলে? যদি কোনো কারণে দেখো পাথরটা গুহার মুখটা আটকে দিয়েছে, অমনি তোমাদের কাজ হলো পাথরটাকে ছুঁয়ে ফেলা, বুঝলে? ঠিক আছে গোপাল দাদা। আমার মনে হয় বিপদ আর কিছু ঘটবে না, তবুও সাবধানের তো মান নেই। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে ভেতরে যাও। বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের সবাইকে মানুষ করুন। আমাকে মানুষ করুন মহারাজ। আপনাকে তো মানুষ করা হবে মন্ত্রী মশাই। আগে বলুন, আপনি পাথর হলেন কি করে? ও, মনে পড়েছে ধারার শেষ লাইন, সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল খবর জেনে না। সত্যি গোপাল, তুমি না থাকলে এই এত কিছু আমাদের সবার কাছে অজানাই থেকে যেত। ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আপনি কে? আমি যক্ষ। আমাকে এই ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য এক ডাকাত দলের সর্দার যক্ষ করে রেখেছিল। আমি 100 বছর ধরে এইখানে যক্ষ হয়ে আছি। আমি তোমার জন্য মুক্ত হলাম গোপাল। এই সম্পত্তি তোমার গোপাল। সম্পত্তি নিয়ে আমি কি করব? আমি এই সব সম্পত্তি মহারাজকে দান করলাম। রাজ্যের অনেক